মর্নিং। আমি এ নাও, আমরা আছি। বসে আছো, খাও। ঘুম থেকে উঠেছে, মুখ টুক ধুয়ে দিয়েছি, এখন দিয়েছি বিস্কিট, ওখান খাচ্ছে। আর এই যে সোনা বাবা এখন ব্রাশ করছে। বাবার ব্রাশ করা হয়ে গেলে আমাকেও তো করতে হবে। এবার ওরা যতক্ষণ ঘুমোচ্ছিল আমি বাইরে ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, শুধু এই ঘরটা বাকি। এখন ওরা খাওয়া দাওয়া করার পরে এটাই বিছানাটা পরিষ্কার করবো। খেয়ে নাও, খেয়ে নাও, দেখি খাও, ঠিক আছে, খাও দেখি। খাবে তো, হ্যাঁ ভালো করে খাও বসে, দেখ আমি খাচ্ছি না। দেখি খাও। এই গুড। হুম, ধরো 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 ধরো, পড়ে গেল পড়ে গেল, ধরো বিস্কিটটা, ধরো পড়ে গেল, বিস্কুটটা ধরো পড়ে গেল। ডান হাত দিয়ে খেতে হবে, ঠিক আছে? ডান হাতটা জোর কম পাচ্ছ, ডান হাত দিয়ে বেশি করে খেতে হবে, হ্যাঁ ঠিক আছে। ডান হাত দিয়ে খাচ্ছে, তুমি মুখটা ধো। এই দিকটা করে ইয়েটা দাও। হ্যাঁ, তুমি বাবু ওইভাবে হবে না, ওটা ফেলো বাবু, ওটা ধরো ভালো করে। ঠিক আছে, তুমি মুখ ধুয়ে নাও। কি খাবে সোনা, হ্যাঁ কি খাবে? দেখছি। ঠিক আছে, দেখি তোমার জন্য একটা খাবার বানাবো কিছু, ঠিক আছে? তুমি কি খাবে? কি খাবে? মুড়ি খাবে না ভাত খাবে? ভাত খাবে, মুড়ি খাবে না? মুড়ি ভাল লাগছে না? আচ্ছা ঠিক আছে, ভাত বসিয়ে দিচ্ছি তাহলে, হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও আস্তে আস্তে। তারপর একটু বাইরে এসে একটু বসবে, হ্যাঁ সোফাতে, সবসময় ঘরে থাকলে ভালো লাগবে না। আমি যাবো আস্তে আস্তে দেখাবো। আচ্ছা তারপরে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে খাও, হ্যাঁ ভালো করে বিরাজ করছো না সেটাই বলছে। মুকুন্দ দেখা না, করছে করছে, তুমি খেয়ে নাও। মুকুন্দ দেখে দেখে দাও। সোনা বাবাকে কতদিন ঠিক করে খেতে দিইনি, শুধু সেদ্ধ ভাত সেদ্ধ ভাত, তাই না বাবা? আর একদিন শুধু একটু মাছ করে দিয়েছিলাম। এই যে এখন একটু ডিম ডিম টোস্ট বানিয়েছি, মানে সেরকমভাবে না, একটা ডিম দিয়ে কীরকমভাবে জানো, একটু অন্য টাইপের করে করে দিয়ে ডিমটা লেগে আছে পাউরুটির সাথে। ওরকমভাবে বানিয়ে দিয়েছি। এরকমভাবেই খাও এখন, বাবা সুস্থ হোক, তারপরে আবার ভালো করে খাবে, হ্যাঁ সোনা? তুমি তো আমার লক্ষ্মী বাবা, বুঝতে পারো সব। বাবাকে একটা দিই আর তুমি একটা খাও, হ্যাঁ এই যে। হুম হুম, একটু খাইয়ে দাও। একটু খাইয়ে দেবো, হ্যাঁ দিচ্ছি খাইয়ে। দেবো না, এই যে দেবো দুজন মিলে বসে আছে, কখন খাবার আসবে তখন একটু খাবো, যাই হোক করে বানালাম। এই যে খাবে তো, খাবে তো, আমি খাই দিচ্ছি। আগে বাবাকে একটু খাই দাও। এই একটাই দেবো তোমার, না না একটা খাও তুমি, খাও খাও খাও, খাও না একটা, তোমাকে একটু ভালো করে বানিয়ে দিয়েছি, খাও তেল কম দিয়ে খাও, আমি খেতে বলেছি খাও। ভালো ভালো হয়েছে, খাও। কেন শোনা, তোমারগুলো একটু অন্যরকম, হ্যাঁ শোনা, বাবারটা একটু ডিমটা বেশি দিয়ে করে দিয়েছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে শোনা। ডিমই নেই। না না আছে, তুমি খাও না। ভালো, ভালো হয়নি বাবু? ওকে দিয়েছি, তুমি খাও। বাবাটা তেল কম তো, তাই জন্য একটু অন্যভাবে করতে হয়েছে, বেশি করে ডিম না দিলে তেলটা কম তো, বুঝতে পেরেছো তো? খাও। এদিকটা পরিষ্কার করতে গিয়ে এসে দেখি কতগুলো পটল তো রেখে দিয়ে গেছে। তো আমি তখন পটলগুলো দেখে বুঝতেই পারলাম কারণ কে দিয়েছে, কারণ মাঝে মাঝে এরকমভাবে আমার কাকা শ্বশুর মাঝে মাঝে এদিক দিয়ে দিয়ে যায়, যেহেতু আমি ঘুমোচ্ছি হয়তো জানে, সেই জন্য আর ডাকে না, ওখান দিয়েই দিয়ে যায়। আগের দিন কিছু ছোটো ছোটো এরকম বেগুনগুলো
হয়েছিল সেগুলো দিয়ে গেছিলো। এগুলো এখন সেদ্ধ বসালাম। আর ভালোই হয়েছে, কারণ আমার বাজার কিছু ছিল না, কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর এই বেগুনটা সেদ্ধ করব। সম্রাটকে নিয়ে আবার ডায়ালিসিসে যেতে হবে। ডায়ালিসিস করাতে নিয়ে যাচ্ছি। এবার দাড়িটা কাটতে হবে তো, কাটবে তো দাড়িটা, চুলটা দাড়িটা কাটিয়ে দেবো। হ্যাঁ, কি তাড়াতাড়ি করে বেরিয়েছি। বাইরেটা কি প্রচণ্ড মেঘ করেছে। বাবাই সোনাকে একা রেখে চলে আসলাম। ওর ডায়ালিসিস শুরু হয়ে গেছে, আর আমি আর এখন নিচে গিয়ে বসি না, আমি সাইডে একটা ঘরে বসে থাকি, কারণ কখন ওর ইচ্ছা হবে আর ডাকবে আর সঙ্গে সঙ্গে ওখানে যেতে হবে, না হলে আবার ডায়ালিসিস নিতে চাইবে না। তো দেখো, তো একটু পরেই কিন্তু 1 ঘন্টা ডায়ালিসিস নিয়ে আমাকে ডাকছিল, আমি সঙ্গে সঙ্গে গিয়ে যাই। বলছে যে এখন মুড়ি খাবো, খিদে পেয়েছে। আসলে দুপুরবেলায় না সেরকমভাবে ও ভাত খায়নি, একদমই খুব কম ভাত খেয়েছে, 2-3 গাল। খিদে পেয়ে গেছে ডায়ালিসিস করতে করতে, তো এখনও তার ফাঁকে একটু মুড়ি খেয়ে নিচ্ছে। ডায়ালিসিস করে নিয়ে আসলাম। এই যে, কেমন লাগছে তোমার শরীর? কত শরীর কেমন লাগছে? কতবার গাচ্ছে? আমি বললাম শরীরটা ভালো আছে? হ্যাঁ। এখন শরীর ভালো লাগছে তো? না, যাবো না, হচ্ছে। আমি এখন যাচ্ছি বাজার করতে, তুমি বসে থাকবে। হ্যাঁ, বাবুকে জ্বালাবে না তো? বাবুকে ডিস্টার্ব করবে না? হ্যাঁ, না। আচ্ছা বাবু, বাবা তোমার ভরসায় কিন্তু রেখে যাচ্ছি, ঠিক আছে? মানে মানে কি, তুমি এক এক সময় বলছো বাবাকে জ্বালাবে না, আবার আমার ভরসায় বাবা। তোমার ভরসাতেই রেখে যাচ্ছি শোনা, বাবাকে তোমায় দেখতে হবে। আর কোনো অসুবিধা হলে ফোন করবে আমাকে। হ্যাঁ, আমি সামনেই যাব, ঠিক আছে? ঠিক আছে। ওখানে এটা দেখবি। হ্যাঁ, করো মানছে না কাকু। হ্যাঁ, ওইটা দেখবে। হ্যাঁ, আমি দেখবো তো। ঠিক আছে, বেশি দূরে যাব না। ওটাই তো দেখবো আগে। ঠিক আছে, তুমি চুপচাপ বসো, আমি এক্ষুনি চলে আসবো জাস্ট। ঠিক আছে, টাটা। টাটা দাও, টাটা দাও। টাটা। কিভাবে দেয় টাটা দেখি? আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, বাবুর কাছে বসো। হ্যাঁ শোনাই, বাবাই আসছি। হ্যাঁ। তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে সম্রাটের এমআরআই করাতে হবে, ডক্টরবাবু বলেছেন। তো ওকে তো এর আগে এমআরআই করানো হয়েছিল, মানে নর্মাল এমআরআই, যেটা ড্রাই ইঞ্জেকশন ছাড়া। তো এমআরআইটা করানোর পর ওর তো 2টো রোগ ধরা পড়েছে, যেটা হচ্ছে একটা ইনফেকশান আর একটা হচ্ছে টিউমার। কোনটা হয়েছে এক্স্যাক্টলি সেটা বোঝার জন্য কিন্তু ওকে একটা এমআরআই করতে দিয়েছে। যখন ওকে নার্সিংহোম থেকে ছুটি দেয় তখন কিন্তু ডক্টরবাবু বলেছিলেন যে এই এমআরআইটা করিয়ে নেবে, তাহলে বোঝা যাবে এক্স্যাক্টলি কোন রোগটা হয়েছে, তার উপর ও ট্রিটমেন্ট চলবে। তো ওকে এমআরআই করানোর জন্য আমি অনেক ল্যাবে সব কিছু পাঠাই, যে এই এমআরআইটা করাতে হবে। আমাদের এখানে শ্রীরামপুরের ল্যাবে পাঠায়, ও আরও 2টো জায়গায় পাঠানো হয়। তো ওনারা ওর সব কিছু পাঠাতে বললো আর কি, ব্লাড রিপোর্ট, ক্রিয়েটিন, সোডিয়াম, পটাশিয়াম, যেহেতু যখনই বলেছে সিকেডি পেশেন্ট তখনই সব কিছু পাঠাতে বললো। আমি তো সব কিছু ওনাদের পাঠালাম হোয়াটসঅ্যাপে। কিছুক্ষণ পর ফোন করে ওনারা বলছে যে না, পেশেন্টের ক্রিয়েটিন নর্মাল থাকতে হবে, সোডিয়াম, ইউরিয়া সব কিছু নর্মাল থাকতে হবে, তবেই এমআরআইটা হবে। আমি তখন ওনাদের বললাম যে পেশেন্ট তো সিকেডি পেশেন্ট, তো ওর তো 5.36 মতো ক্রিয়েটিন রয়েছে, তার থেকে তো আর কমানো যাবে না। যখন আর কি ওর এই রোগটা ধরা পড়ে তখন 5.36 ক্রিয়েটিন ছিল, আর মানে বরং এটার থেকে বেশি থাকে সবসময়, 11 পর্যন্ত ক্রিয়েটিন উঠে গেছিলো। সেখান থেকে যখন ও ভর্তি ছিল তখন ওখান থেকে কমিয়ে যতটা অবধি কমানো যায় 5.36 অবধি কমিয়ে নিয়ে আসা হয়েছিল ক্রিয়েটিন। তো এইভাবে ওনাদেরকে বললাম, তো ওনারা বলছে না, হবে না, ক্রিয়েটিন একদম নর্মাল থাকতে হবে, 1 পয়েন্ট কত বললো, ওরকম থাকলে তবে হবে। আমি ওনাদের বললাম ইউরিয়া তো কখনোই কমবে না, ক্রিয়েটিনও তো কমবে না, সোডিয়াম তবুও ব্যালেন্স করা যাবে। তো ওনারা বললো কিছু করার নেই, আমাদের এখানে হবে না।
বলার পর আমি আরও একটা ল্যাবে যোগাযোগ করি, সেম একই কথা। আরও একটা ল্যাবে যোগাযোগ করি, সেখানেও সেম একই কথা। মানে ওনারা বলতে চাইছে যে ক্রিয়েটিন কমাতে হবে, তবে ক্রিয়েটিন তো কোনোভাবেই সম্ভব না কমানো। তো এখন কি করব বুঝতে পারছি না, কারণ আর মানে ওই ড্রাই ইঞ্জেকশান দিয়ে আর কি আমার এটা করানো হবেই না। কারণ ড্রাই ইঞ্জেকশান দিলে পরে ওনারা বলছে যে যে ইঞ্জেকশানটা শরীরে যাচ্ছে সেটা নাকি সঙ্গে সঙ্গে বাথরুমের দ্বারা যখন এমআরআইটা হয়ে যাবে তখন বার করে দেবে। তো সম্রাটের যেহেতু বাথরুম একদমই হয় না, এক ফোঁটাও বাথরুম হয় না, তো ওটা বার করতে গেলে ওকে আবার ডায়ালিসিস নিতে হবে। তো ডায়ালিসিস করতে গেলে আরও 24 ঘন্টা সময় লাগবে। যেহেতু এমআরআই করার আগের দিন ডায়ালিসিস করাতে হবে, তার কারণ হচ্ছে যেহেতু ক্রিয়েটিনটা কম থাকতে হবে, আবার তারপরে 24 ঘন্টা পর আবার ডায়ালিসিস করতে গেলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তো সেই জন্য এখন বলছে কোথাও এমআরআই করানো হবে না, এমআরআইটা আর কি সিকেডি পেশেন্টের জন্য হবে না। অ্যাকচুয়ালি রোগটাই বুঝতে পারছি না যে কী রোগ হয়েছে, তার ট্রিটমেন্ট তো দূরের কথা। তোমরা এবার বুঝতেই পারছো কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এক্স্যাক্টলি কী হলো সেটাই আমরা জানতে পারলাম না, কী করে ট্রিটমেন্টটা করব। পিজিতে পর্যন্ত আমি খবর পাঠিয়েছিলাম আমার যে বান্ধবী আছে তার বান্ধবীকে দিয়ে, তো সেখানেও একই কথা, কোথাও এই ক্রিয়েটিন সব কিছু লেভেল কম না হলে কোথাও এমআরআই হবে না। তো এর আগে ডক্টররা বলেছিল, যখন নিউরোসার্জনকে দেখিয়েছিলাম তো উনি বলেছিলেন যে এমআরআইটা করানো যাবে না। কিন্তু যখন শ্রমজীবীতে ভর্তি ছিল নার্সিংহোমে, সেখান থেকে যখন বললো যে এখন অনেকটা কম আছে, এবারটা করানো যাবে, তো একটুখানি মানে খুশি হয়েছিলাম যে অন্তত জানতে পারবো কী হয়েছে। বা আমার বাবু বলছে মা বাবার কী হয়েছে এটা তো আমরা জানতে পারবো, বাবার ট্রিটমেন্টটা তো চলবে, সেটাই আর কি জানতে পারছি না। তো এটাই তোমাদের জানালাম, এমআরআইটা করানো যাবে না, কিন্তু ওকে একটা ডক্টর দেখানো হবে। সেটা দেখি এখনও অ্যাপয়েন্টমেন্টটা হয়নি, অ্যাপয়েন্টমেন্টটা হলে করাবো। তা সম্রাট ডাকছে, একবার শুনে আসি, তারপরে তোমাদের বাকিটা বলছি। তো অ্যাপয়েন্টমেন্টটা এখনও পর্যন্ত নেওয়া হয়নি, নেব ডক্টরের। কবে বসছেন সেখানে ডক্টর দেখাবো। আর ডায়ালিসিস যেমন চলছে তেমন ডায়ালিসিস চলবে, বুঝতেই পারছো। এখন ওকে যে একটু স্কুটি করে যদি একটু বসতে পারতো তাহলে অনেকটা ভালো হতো। মানে টাকা পয়সাগুলো লাগতো না, যেভাবে আর কি গাড়িতে নিয়ে আসা করতে টাকা পয়সা লাগছে, একটু কম লাগছে যেহেতু ওর বন্ধুগুলোই নিয়ে যাচ্ছে, ওদের জাস্ট তেল খরচাটা নিচ্ছে, না হলে পেরে উঠতাম না। আর স্কুটিতে বসতে পারলে আরও সুবিধা হতো, কারণ ওই টাকা দিয়ে ডায়ালিসিস করতে নিয়ে যাওয়া খুবই চাপের একটা ব্যাপার। তো সেটাও হয়ে উঠছে না, কারণ একবার স্কুটিতে বসানোর চেষ্টা করেছিলাম, পা ভীষণ কাঁপছে, ডান সাইডটা ভীষণ অবশ দুর্বল হয়ে গেছে, বুঝতেই পারছো। বিস্কুটটা পর্যন্ত খেতে পারছে না হাত দিয়ে, তো কী করে গাড়িতে বসাবো। তো ডায়ালিসিসটা ডক্টর বলেছে একদম বন্ধ করবেন না, বন্ধ যদি হয় তাহলে আবার হাত পা অবশ হয়ে যাবে। ওর শরীরে যদি ক্রিয়েটিন যদি আবার বেড়ে যায়, ইউরিয়া যদি বেড়ে যায়, তাহলে ওর শরীর আবার অবশ হয়ে যাবে। মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যেও তোমরা সবাই সম্রাটকে ভালোবাসো, ভীষণ ভালোবাসো, তোমাদের হেল্পের জন্যই, মানে তোমরা যারা সাহায্য করছো তাদের জন্যই আমি ওকে এখন ডায়ালিসিস করাতে নিয়ে যেতে পারছি আর ওষুধ কিনে দিতে পারছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তাদের মধ্যেও 2-1জন আছো যারা কমেন্ট করছো বাড়ি বিক্রি করে দাও, গাড়ি বিক্রি করে দাও। গাড়ি বলতে কী বলতে চাইছে বুঝতে পারছি না, মোটর সাইকেলের কথা বলছো কিনা জানি না। মোটর সাইকেল বিক্রি করতে সম্রাট দিচ্ছে না, তার কারণ হচ্ছে ওর খুব শখের গাড়ি, তো যখনই বলছি যে দেখো আমার কাছে টাকা নেই, এটা বিক্রি করে দিও, কিছুতেই চাইছে না ওটা বিক্রি করে দিতে। আর যিনি বলছো বাড়িটা বিক্রি করে দাও, বাড়ির মাথার উপর ছাদ দিয়ে কী হবে, তার কাছের মানুষটা তো থাকবে, আমি তাকে শুধু বলছি, কারণ সে অনেকবারই এসএমএস করেই যাচ্ছ, সেই জন্য তাকে এই রিপ্লাইটা দিচ্ছি। দেখো আমার ছেলে আছে, ঠিক আছে, আমার সন্তান আছে, যে কিন্তু স্পেশাল চাইল্ড, তাকে কিন্তু সারা জীবন থাকতে হবে, আর আমার পক্ষে সম্ভব না নতুন করে আর বাড়ি বানানো। তো
এই বাড়িতে আমার ছেলেকে থাকতে হবে। আর ওর বাবার সত্যি কথা বলতে আমরা জানতেই পারছি না কী রোগ হয়েছে, কীভাবে ট্রিটমেন্ট করাবো, বুঝতেই পারছো। তো বাড়ি বিক্রি করে দিলেও ওর ট্রিটমেন্ট করাতে পারবো না, ঠিক আছে? তো জানি উনি কমেন্ট করাতে অনেক দাদা ভাই, অনেক দিদিভাই এটার প্রতিবাদ করেছো, ঠিক আছে, দরকার নেই। উনি বুঝতে পারছিলেন না, তো ওনাকে আমি জানিয়ে দিলাম। তো প্লিজ দিদিভাই এইভাবে SMS করো না, এইভাবে বলো না। আমার যতটা সম্ভব ওকে কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, যত দূর পক্ষে সম্ভব। এখন সব কিছু আমার হাতের বাইরে চলে গেছে, তবে কিন্তু আমি স্ক্যানারটা শেয়ার করেছি। তো তোমাদের স্ক্যানার দেওয়াতে একটা মানুষ বেঁচে আছে, বুঝতে পারছো? একটু ডায়ালিসিস করে বেঁচে আছে, এটা কোনো খারাপ কাজ না। স্বামীর জন্য যদি একটা ওয়াইফকে ভিক্ষা করতে হয় তাহলে সেটাই, তোমরা যদি সেটা মনে করো সেটাই। আমি অনেক দূর অবধি নামতে পারি আমার হাজব্যান্ডের জন্য। তো এইভাবে SMS করো না, বাড়ি বিক্রি করা সম্ভব না, আমার ছেলে আছে, তাকে থাকতে হবে। এমনি খুব খুব চিন্তায় আছি, সবসময় টেনশানে থাকি, তার মধ্যে এরকম মেসেজ করো না। যদি ভালো মেসেজ করো, পাশে থাকতে পারো তাহলে থাকো, যদি না পারো তাহলে ভিডিও দেখো না, অসুবিধা নেই, দেখো না। আমাদের অনেক আছে, অনেকে ভালোবাসে। আমি এখন বুঝতে পারছি যে প্রচণ্ড ভালোবাসে সম্রাটকে, বাবাই সোনাকে, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে, কমেন্ট দেখে, এবং যারা আমাকে সাহায্য করছে যাতে সম্রাট একটু ডায়ালিসিস করতে পারে, একটু ওষুধ খেতে পারে, একটু বেঁচে থাকতে পারে আমাদের মধ্যে। চল, সম্রাট উঠে গেছে ঘুম থেকে। এটা আমি পরের দিন সকালবেলায় ভিডিওটা বানাচ্ছি। তো ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে ব্রাশ করাবো, খাওয়াবো। বাবাই সোনা উঠে গেছে, ওকেও খাওয়াতে হবে, ব্রাশ করাতে হবে, মানে দুজনকেই সব কিছু করেই দিতে হচ্ছে, স্নান করানো, খাওয়ানো, সব কিছু নিজের হাতে। সম্রাট খেতে পাচ্ছে, কিন্তু ডান হাতটা যেহেতু খুব অবশ হয়ে গেছে, তাই জন্য খেতে একটু অসুবিধা হচ্ছে ওর, তাই সব কিছু করে দিতে হচ্ছে। চলো আসছি।